ঘুম না আসা ক্লান্ত চোখে বিছানায় শুয়ে আছে শিবানী। বেশ কিছুদিন যাবৎ এক অদ্ভুত জ্বরে আক্রান্ত সে। খাবারের রুচি নেই, এমনকি জোর করে কিছু খেতে গেলেও পরক্ষণেই বমি হয়ে যায়। মাত্র কিছুদিনেই তার চেহারায় এসেছে এক অদ্ভুত পরিবর্তন। শরীরে যেন মাংস নেই, দেখে মনে হয় পিঠের সাথে যেন পেট ঠেকে গেছে। চোখেও ঘুম নেই, মুখটা একদম শুকিয়ে গেছে, চোখের তলায় কালি। এই তো কদিন আগেও হেসে খেলে ছোটাছুটি করে বেড়াতো সে। দৈনিক ব্যস্ত জীবন যাপনে কিভাবে যে সময় কেটে যেত তা বুঝতেও পারত না সে। তবে আজ কেন তার এমন অবস্থা? অনেক ডাক্তার বৈদ্য দেখানো হয়েছে, কিছুতেই কোনো ফল হয়নি। সে নিজেও যেন বুঝতে পেরে গেছে যে ধীরে ধীরে সে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। সে অস্ফুট গলায় বলল, জল, একটু জল। এমন সময় কেউ একজন একটা জলের গ্লাস নিয়ে এগিয়ে দিল তার দিকে। এই নাও। শিবানী ধীরে ধীরে তার দিকে তাকালো। তার দিকে তাকাতেই একটা বিদ্যুৎ খেলে গেল শিবানীর পুরো শরীরটা জুড়ে। অবিকল তার মতো দেখতে একজন দাঁড়িয়ে আছে তারই সামনে। শিবানী বলল, কে তুমি? আমি আমি তোমার অতীত, তোমার বর্তমান, আবার আমি তোমার ভবিষ্যৎ। আমি সব। নাও, এবার জলটা খেয়ে নাও দেখি। শিবানী এক নিঃশ্বাসে জলটা খেয়ে নিল এবং তখনই সে বুঝতে পারল সে এইমাত্র যেটা খেয়েছে সেটা জল নয়, সেটা বিষ। একটা অদ্ভুত জ্বালা শুরু হলো শিবানীর পুরো শরীরটা জুড়ে। সে বলে উঠল, কি 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 খাওয়ালে তুমি এটা? কে কে তুমি? ওই যে বললাম, আমি সব, আমি সময়, আমি কিছু অফিসিয়াল কাজে আমাকে পাঠানো হয়েছে মাধবপুর নামের একটা গ্রামে। গ্রামটা ছোট হলেও বেশ সুন্দর, মনোরম প্রাকৃতিক দৃশ্যে মনটা একদম ফুরফুরে হয়ে ওঠে। গ্রামটার বুক চিরে বয়ে চলেছে ইছামতি। জনবসতি এই গ্রামে খুব একটা নেই। যেদিকেই তাকানো যায় ছোট বড় বাগান, অবশ্য সেগুলোকে বাগান না বলে জঙ্গল বলাই ভালো। আমাকে এখানে ট্রান্সফার করার সময় অফিসিয়ালভাবে একটা বাড়ি দেওয়া হয়েছে। বাড়িটা পোড়ো, চুন বালি খসে পড়েছে, দেওয়ালে দেওয়ালে শ্যাওলা আর বিভিন্ন আগাছা লতা বেয়ে উঠেছে। একজন লোক বাড়িটার দেখাশোনা করে। আমার স্ত্রী মারা যায় সন্তান হবার পরে। সেই থেকে আমার মেয়েটাকে আমি একাই বড় করে তুলেছি। মায়ের অভাব কখনো বুঝতে দিইনি। সকাল 10টা নাগাদ আমার গাড়িটা এসে থামলো মাধবপুরের সেই বাড়িটার সামনে। সাথে আমার মেয়ে অনুশ্রীও এসেছে। আপনি রমেনদা, তাই তো? আজ্ঞে বাবু, হ্যাঁ। রমেনদার বয়স 50-55 হবে, চুল দাড়িতে পাক ধরেছে। এটা আপনার মেয়ে বুঝি? হ্যাঁ। বাহ, তা মা তোমার নাম কি? আমার নাম তনুশ্রী। বাহ বাহ, খুব ভালো নাম। তা বাবু, আপনার স্ত্রী? মারা গেছে। অনুশ্রী ছোট থাকতেই ওর মা মারা যায়। আহা গো, আচ্ছা থাক, ওসব কথা এখন ছাড়ুন। ভেতরে গিয়ে আগে হাত মুখ ধুয়ে নিন, আমি জলখাবারের ব্যবস্থা করি। রমেনদা আমাদের দুজনকে নিয়ে বাড়ির ভেতরে গেল। বাড়িটা বাইরে থেকে যতটা ভগ্নপ্রায়, ভেতর থেকে ততটাই সুন্দর। বললাম, আচ্ছা রমেনদা, যতদূর শুনেছিলাম বাড়িটা পোড়ো, মানে কেউ থাকে না, কিন্তু এত পরিপাটি করে সব জিনিসপত্র গোছানো এবং এত পরিষ্কার, মানে বাড়ির ভেতরটা দেখে তো মনেই হয় না যে এটা পোড়ো বাড়ি। আজ্ঞে বাবু, আপনারা আসবেন জেনে আমি সব পরিষ্কার করে রেখেছি। ও আচ্ছা আচ্ছা। আমি আর আমার মেয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রমেনদা জলখাবার নিয়ে এলে খাওয়া দাওয়া করে নিলাম। রমেনদা বলল, তাহলে বাবু আমি এবার আসি, আবার সন্ধেবেলায় আসবো। দুপুরে খাবার পাঠিয়ে দেব, আর যদি কিছু দরকার হয় ডাক দেবেন, আমার বাড়ি এই পাশেই। এই বলে সে চলে গেল। তারপর আমি আমার মেয়েকে নিয়ে পুরো বাড়িটা একটু ঘুরে দেখলাম। অনেকদিন পর কোথাও এসে তনুশ্রী ভারী খুশি। ওকে দেখে আমারও মনটা খুশিতে ভরে গেল। দুপুর গড়িয়ে বিকেল হলো। এমন সময় রমেনদা এলো। আরে রমেনদা, তুমি এখন? তোমার তো সন্ধ্যায় আসার কথা ছিল। যাকগে, এসে পড়েছো, ভালোই হয়েছে। বলছি যে আমার একটু বেরোতে হবে। এদিকে তনুশ্রীও বলছিল একটু ঘুরতে যাবে। তুমি যদি পারো একবার ওকে নিয়ে একটু ঘুরিয়ে নিয়ে এসো। আমি সন্ধ্যের মধ্যেই চলে আসবো। ঠিক আছে বাবু।
চলো মা, তোমায় আজকে একটা দারুণ জায়গায় নিয়ে যাব। সব কাজ মিটিয়ে সন্ধ্যার খানিক পর বাড়ি ফিরে এলাম। রমেনদা সোফায় বসে আছে। আমি জিজ্ঞেস করলাম, রমেনদা, তনুশ্রী কই? ও ঘরে ঘুমোচ্ছে বাবু। কিন্তু এখন এই সময় তনুশ্রী তো ঘুমায় না, হঠাৎ কি হলো? রমেনদা, ওর শরীর ঠিক আছে তো? আজ বিকেলে ওকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম একটু ইছামতির ধারে। নদীর ধারের ফুরফুরে বাতাসে তনুশ্রীমা আর আমি বসে একটু গল্প করছিলাম। তখন তনুশ্রীমা বলল যে ওর ছবি আঁকতে খুব ভালো লাগে। হ্যাঁ, ও ছবি আঁকতে খুব ভালোবাসে। হ্যাঁ বাবু, তা আমি তারপর তনুশ্রীমাকে নিয়ে গেলাম আমাদের গ্রামের একটা ছেলে হরির কাছে। হরি খুব ভালো ছবি আঁকে বাবু। একজন মানুষকে সামনে দাঁড় করিয়ে হুবহু তার ছবি এঁকে দিতে পারে হরি। আমি তখন হরিকে বললাম তনুশ্রী মায়ের একটা ছবি আঁকতে। কিন্তু কিছুক্ষণ পরেই তনুশ্রীমা বলল ওর শরীরটা ভালো লাগছে না, পেটে ব্যথা করছে, তাই বাড়ি নিয়ে চলে এলাম। আসলে গ্রামে তো আগে কখনো থাকিনি, নতুন জায়গায় এলে এমন একটু আধটু হয়। আপনি চিন্তা করবেন না বাবু, ঘরে শুইয়ে দিয়েছি, ঘুম ভাঙলেই সুস্থ হয়ে যাবে। হ্যাঁ, তা ঠিক। নতুন জায়গার ওয়েদার ওর হয়তো শ্যুট করেনি। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। রমেনদা চলে গেল। তারপর আমি গেলাম মেয়ের কাছে। বিছানায় আটোসাটো হয়ে শুয়ে আছে তনুশ্রী। ঘুমন্ত অবস্থায় তাকে পুরো ফুলের পাপড়ির মতো লাগছে। পাপি, এখন কেমন লাগছে তনু? ভালো লাগছে বাপি। জানো, ওই দাদাটা খুব সুন্দর ছবি আঁকে, কিন্তু আমার তো ছবি আঁকাই হলো না। আচ্ছা ঠিক আছে, তুমি সুস্থ হয়ে নাও, রমেন কাকা তোমাকে আবার নিয়ে যাবে। নাও, এবার ঘুমিয়ে পড়ো। নমস্কার বাবু, আমার নাম হরি। এই নিন তনুশ্রী দিদিমণির ছবিটা। ছবি? কিসের ছবি? কেন, কাল সন্ধ্যার দিকে রমেন কাকার সাথে তনুশ্রী দিদিমণি এসেছিল ছবি আঁকাতে, সেই ছবি। কিন্তু আমি যতদূর শুনেছি তনুশ্রীর শরীর খারাপ লাগছিল বলে রমেন কাকা ওকে নিয়ে চলে আসে, ছবি আঁকা তো হয়নি তাহলে? হ্যাঁ, কিন্তু তারপরে রাত 9টার দিকে দিদিমণি আবার আসে, তখন ছবি আঁকি। হরির কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। কাল রাত 9টার সময় তনুশ্রী নিজের ঘরেই ঘুমাচ্ছিল, তাহলে হরির কাছে ছবি আঁকতে কে গিয়েছিল? আমি ছবিটার দিকে তাকিয়ে দেখলাম, হ্যাঁ, তনুশ্রীরই ছবি। ছবিটা অসাধারণ হয়েছে। আমি ভাবলাম ছবিটা রেখেই দিই। বললাম, আচ্ছা ঠিক আছে, ছবির জন্য কত দিতে হবে? টাকা তো দিদিমণি কাল রাতেই দিয়ে এসেছে বাবু। আচ্ছা বাবু, তাহলে আমি আসি। আমি ছবিটা নিয়ে তনুশ্রীর ঘরের দেওয়ালে টাঙিয়ে দিলাম। কিছুক্ষণ পরে রমেনদা এলে। আমি বললাম, আচ্ছা রমেনদা, তুমি কাল তনুশ্রীকে সেই যে ছেলেটার কাছে নিয়ে গিয়েছিলে ছবি আঁকতে, হরি না কি নাম যেন, ছেলেটা কেমন? হরি তো খুব ভালো ছেলে। কেন বাবু? কাল তুমি বলেছিলে যে ছবি আঁকাতে নিয়ে গেছো, কিন্তু তনুশ্রীর শরীর খারাপ করায় ছবি আঁকা হয়নি। আজ সকালে হরি এসে ছবিটা দিয়ে আবার অন্য কথা বলল। কি কথা বাবু? হরি বলল তনুশ্রী নাকি কাল রাত্রি 9টায় গিয়েছিল ছবি আঁকানোর জন্য। কিন্তু আজব ব্যাপারটা কি জানো, কাল রাত্রি 9টার সময় আমি স্বয়ং তনুশ্রীর কাছে ছিলাম। এখন কথা হচ্ছে, তাহলে কাল রাত 9টায় হরির কাছে ছবি আঁকানোর জন্য কে গিয়েছিল? রমেনদা সব কথাগুলো মন দিয়ে শুনল, তারপর বলল, বাবু, একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনারা আর কদিন আছেন এখানে? দেখো রমেনদা, আমি এখানে কোনো কাজ সারতে আসিনি, আমার এখানে ট্রান্সফার হয়েছে। কিন্তু কেন বলো তো? তুমি আগেও একবার আমাকে এই কথা জিজ্ঞেস করেছো। না, তেমন কিছু না। তবে আমি যেটা সন্দেহ করছি, যদি সেটা হয়ে থাকে তাহলে ভারী বিপদ। বিপদ? কিসের বিপদ রমেনদা? সেসব কথা পরে হবে। তনুশ্রীমা কি ঘুম থেকে উঠেছে? না, এখন ওঠেনি। কিন্তু রমেনদা আর কিছু না বলে সোজা চলে গেল তনুশ্রীর ঘরে। আমিও গেলাম পেছন পেছন। ঘরে গিয়ে দেখলাম তনুশ্রী নিজের বিছানায় ঘুমোচ্ছে। তনুশ্রীমা, ও তনুশ্রীমা। তনুশ্রী ধীরে ধীরে চোখ খুলল। তার চোখ দুটো লাল, ঠিক করে চোখ মেলে তাকাতে পারছে না।
এ কি, গা তো জ্বরে একদম পুড়ে যাচ্ছে। সে কি, কি বলছো? আমি তনুশ্রীর কপালে হাত দিয়ে দেখলাম প্রচন্ড জ্বর। রমেনদা, তাড়াতাড়ি একটা ডাক্তার ডাকো। রমেনদাও আর দেরি করল না, দৌড়ে গিয়ে ডেকে আনলো সেই পাড়ার সব থেকে বড় ডাক্তার নিখিলেশ মুখার্জিকে। ডাক্তার এসে কিছু ওষুধ লিখে দিয়ে বলল, এই ওষুধগুলো খাওয়ান, সব ঠিক হয়ে যাবে। সেই মতো ওষুধ চলল বেশ কিছুদিন, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না, জ্বর সারার নাম নেই। এমন এক সময় আমার চোখ পড়ল দেওয়ালে টাঙানো তনুশ্রীর পোর্ট্রেটটার দিকে। ছবিটায় তনুশ্রীর বয়সটা হঠাৎ একটু বেশি লাগছে না? মনের ভুল নয় তো? তাই হবে হয়তো। রমেনদাকে বললাম, রমেনদা, ওই ডাক্তারকে আরেকবার ডাকো, তনুশ্রীর অবস্থার তো কোনো পরিবর্তনই হচ্ছে না। রমেনদা আবার ডাকলো নিখিলেশ ডাক্তারকে। ডাক্তার এসে আবারও কিছু ওষুধ লিখে দিল, কিন্তু এবার ডাক্তারের মুখটা কেমন যেন হয়ে গেল। কি হলো ডাক্তারবাবু, কিছু বুঝতে পারছেন? ওর তো অবস্থার কোনো উন্নতিই হচ্ছে না। দেখুন সমরেশবাবু, আমি আপনাকে মিথ্যে বলবো না। আমি কলকাতায় ডাক্তারি করেছি বহুদিন, অনেক রোগী দেখেছি, তবে এরকম কেস এই ফার্স্ট টাইম। হোপ ফর দ্য বেস্ট। আমার আবার চোখ পড়ল সেই ছবিটার দিকে। সত্যি ছবিটায় তনুশ্রীর বয়স অনেকটাই বেশি লাগছে। রমেনদাকে বললাম, রমেনদা, ছবিটার দিকে দেখো, তনুশ্রীর বয়সটা অনেকটা বেশি লাগছে না? রমেনদা ছবিটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলেন। হঠাৎ তার চোখ মুখের ভাব বদলে গেল। কি ব্যাপার রমেনদা, কি হলো? বাইরে চলুন বাবু, আপনার সাথে কিছু কথা আছে। আমি আর রমেনদা দুজনে বাইরের ঘরে এসে বসলাম। আপনার মেয়ে আমার মেয়ের মতো বাবু, দয়া করে তনুশ্রী মাকে নিয়ে এই গ্রাম ছেড়ে চলে যান বাবু। আপনার এই গ্রামে কাজ থাকে তো আপনি করুন, কিন্তু দয়া করে তনুশ্রী মাকে আপনার কলকাতার বাড়িতে রেখে আসুন বাবু। কিন্তু কেন? ব্যাপারটা একটু খুলে বলো না। সে জেগেছে বাবু, সে জেগেছে। কে জেগেছে? নীলাবতী। লীলাবতী? আর একটু খোলসা করে বলবে কি ব্যাপার? আজ থেকে বেশ কিছু বছর আগে আমাদের এই গ্রামেই জন্ম নেয় নীলাবতী। অনেক অলৌকিক ক্ষমতা নিয়ে জন্মায় সে। জন্মের 1 মাসের মধ্যেই সে হাঁটতে শিখে যায়, আর মাত্র 4 মাসেই সে কথা বলে। তার শারীরিক বিকাশ অত্যন্ত দ্রুত হয়। বয়স বাড়ার সাথে সাথে সে আরও অনেক ক্ষমতা লাভ করে। তার মধ্যে সবথেকে অদ্ভুত ক্ষমতা ছিল সে যে কোনো সময় যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারত। মানে কি বলছো এসব? হ্যাঁ বাবু, যা বলছি তার সব সত্যি। সে যে কোনো সময় যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারত, কিন্তু তা ক্ষণিকের জন্য। যেহেতু তার শারীরিক বিকাশ এবং বয়স খুব দ্রুত বাড়ত, তাই সে যেই রূপই ধারণ করুক না কেন সেই রূপ বেশিক্ষণ ধরে রাখতে পারত না। মাত্র 8 বছর বয়সেই তাকে দেখে মনে হতো একজন 20-22 বছর বয়সের মেয়ে। স্কুলে তার সমবয়সী কেউ তাকে পছন্দ করত না, আর তার থেকে বয়সে বড়রাও তাকে অপমান করত। এই অপমান তার ভালো লাগেনি। এমনই একদিন সে বাড়ি এসে নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে রাখে, তারপর ছুরি দিয়ে নিজের মুখ কেটে কেটে ক্ষত করে ফেলে। বেশ কিছুদিন পর সে সেই ঘর থেকে বেরোয়। তার সেই ক্ষত মুখ দেখে তার নিজের বাবা মাও পর্যন্ত ভয় পেয়ে যায়। সে পুরোপুরি একজন মানসিক রোগী হয়ে পড়ে এবং তার পাগলামিতে অতিষ্ঠ হয়ে ওঠে সমস্ত গ্রামের লোক। নীলাবতী নিজের মুখ ঢেকে বাচ্চাদের স্কুলের সামনে গিয়ে দাঁড়াতো। স্কুল ছুটির পর বাচ্চাদের ডেকে তাদের নিজের সেই ভয়ানক মুখটা দেখিয়ে জিজ্ঞেস করত, আমাকে কেমন লাগছে? যেসব বাচ্চারা বলতো ভালো লাগছে না, তাদের তখনই গলা টিপে মেরে ফেলতো। আর যারা সেটা দেখে ভয় পেয়ে গিয়ে বলতো ভালো লাগছে, নীলাবতী তাদের মুখেও ছুরি দিয়ে ক্ষত চিহ্ন এঁকে দিত। এই ঘটনায় সমস্ত গ্রামবাসী ক্ষেপে যায় এবং একদিন রাতে চড়াও হয় নীলাবতীর উপর। সেই রাতেই নীলাবতীর সমস্ত ভবলীলা সাঙ্গ করে দেয় গ্রামবাসী। নদীর ধারেই নীলাবতীর মৃতদেহটা ফেলে দেয় গ্রামের লোকেরা। কিন্তু এখানেই শেষ না। বেশ কিছুদিন পর থেকেই এই গ্রামে দেখা দেয় এক অদ্ভুত জ্বর। এই জ্বর হতো শুধু বাচ্চা ছেলে মেয়েদের। জ্বরের কিছুদিনের মধ্যেই তারা মারা যেত এবং তাদের প্রত্যেকের দেহ নীল হয়ে যেত বাবু। আমার মেয়ে শিবানীও এই অভিশাপ থেকে মুক্তি পায়নি বাবু, মুক্তি পায়নি। তনুশ্রী
গলা না? আমি আর রমেনদা দুজনে একসঙ্গে ছুটে যাই সেই ঘরে। গিয়ে দেখি মেঝের উপর পড়ে আছে তনুশ্রী। তার মুখটা ছুরি দিয়ে ক্ষত করে দিয়েছে কেউ, তার পুরো শরীরটা নীল হয়ে গেছে। তনুশ্রী, মা আমার, ওঠ মা, ওঠ। হঠাৎ রমেনদার চোখ যায় দেওয়ালে টানানো সেই পোর্ট্রেটটার দিকে। বাবু, ওই দেখুন। আমি ছবিটার দিকে তাকিয়ে দেখলাম, ছবিটায় তনুশ্রী নেই, তার জায়গায় রয়েছে সারা মুখে ক্ষতচিহ্নযুক্ত একটা বছর 23-এর মেয়ে।